হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। আজকে একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জিওমরফিক প্রসেসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর প্রথম পর্ব। নবম শ্রেণীতে তোমরা বিভিন্ন প্রকারের ভূমিরূপ প্রক্রিয়া এবং গঠিত ভূমিরূপ সম্পর্কে পড়েছ ছোট করে। সেই বিষয়টি আর একটু বিশদে তোমাদের ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস তাতে পড়তে হবে। এই অধ্যায়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন প্রকারের ভূমিরূপ কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়ে আলোচনা হবে। এখন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি? দেখো, ডেভিস বলেছেন ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া এবং সময়ের মিলিত রূপ, অর্থাৎ ল্যান্ডফর্ম ইজ দ্য ফাংশনস অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম। উইলিয়াম মরিস ডেভিসকে ভূমিরূপের জনক বলা হয়। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওটেকটনিক প্রসেস এখানে আলোচনা করব, অর্থাৎ সৃষ্টির আদিকাল থেকে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটি। গ্রিক শব্দ টেকটন অর্থে গঠনকারী, এর থেকেই টেকটনিক কথাটি এসছে। সেই বিষয় নিয়ে বিভিন্ন প্রকারের ভূমিরূপ কম্পিউটারে দেখলে এই চিত্রটিকে বড় করে দেখতে পাবে। দরকার হলে তোমরা খাতায় এই চার্টটিকে লিখে নিতে পারো। মূল দুটো ভাগে ভাগ করা যায় ভূমিরূপ প্রক্রিয়াকে, পার্থিব অপার্থিব, অর্থাৎ পৃথিবীর মধ্যেকার এবং পৃথিবীর বাইরে। দুটি ভাগে ভাগ করা যায়, অন্তঃস্থ প্রক্রিয়া এবং বহিঃস্থ প্রক্রিয়া। অন্তঃস্থ প্রক্রিয়াকে ডায়াস্ট্রফিজিম বা ভূ পরিবর্তনশীল বল বলা হয়। এই বিষয়টিকে আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তিকে একটা ধীর আর একটা হচ্ছে আকস্মিক। ধীর প্রক্রিয়া আর আকস্মিক প্রক্রিয়া, ইংলিশ টার্মগুলিকে তোমরা জানার চেষ্টা করবে। ধীর প্রক্রিয়া ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, এইটাকে বলা হয়। ভূগাঠনিক আলোড়নকে আবার দুভাগে ভাগ করা যায়, মহীভাবক এবং গিরিজনী। প্রত্যেকটি বিষয় তোমাদের জানা, এগুলোকে আরেকটু ভালো করে পড়তে হবে। মহীভাবক আলোড়ন আবার ঊর্ধ্বমুখী এবং অধোমুখী দুরকমভাবে এর যে শক্তির প্রক্রিয়া ওপর নিচে হয় সেটিকে করা হয়। আর গিরিজনী আলোড়ন সংনমন বল এবং সম্প্রসারণ বল, এই দুটো ভাগে ভাগ করা যায় আমরা বলতে পারি। এবার হচ্ছে আকস্মিক প্রক্রিয়াকে দুটো ভাবে আমরা পাই, একটা হচ্ছে ভূমিকম্প এবং অগ্নুৎপাত। এই দুই প্রভাবে ভূমিরূপের পরিবর্তন সাধন ঘটে। এবার চলে আসি বহিঃস্থ প্রক্রিয়া। বহিঃস্থ প্রক্রিয়াকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, আরোহণ, অবরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয় সাধন, এইগুলোকে ভাগ করা হয়। এই ক্ষয় সাধন প্রক্রিয়াটা আবার বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ বিভিন্ন দ্বারা, যেমন নদী দ্বারা, হিমবাহ দ্বারা, বায়ুপ্রবাহ দ্বারা, ভৌমজল দ্বারা, সমুদ্র তরঙ্গ দ্বারা ইত্যাদি বিভিন্ন এজেন্ট, এগুলোকে এজেন্ট বলা হয়, অর্থাৎ এদের মাধ্যমে ক্ষয় সাধন ঘটে। অবরোহণ প্রক্রিয়া নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, ভৌমজল একই, এগুলোর মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া ঘটে। আর জৈবিক প্রক্রিয়া ক্ষয়কাজ, সঞ্চয় কাজ দুরকমভাবে হতে পারে। সেখানে মানুষ, উদ্ভিদ, বিভিন্ন প্রাণী এরা প্রভাব বিস্তার করে এই পরিবর্তন। সুতরাং এই চারটিকে তোমরা পারলে খাতায় লিখে রাখবে। এবার একটু এই বিষয়গুলিকে আমরা বিশদে আলোচনা করব। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, আগেই তোমরা দেখলে, পার্থিব প্রক্রিয়া টেরেস্ট্রিয়াল প্রসেস এবং অপার্থিব প্রক্রিয়া বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস। পার্থিব প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে বলে। এটি অন্তর্জাত এবং বহির্জাত, অর্থাৎ এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেসিক প্রক্রিয়াতে হয়। অন্তর্জাত মাটির ভেতরে, এন্ডন থেকে অন্তর্ভাগ আর জেনেসিস থেকে উৎপত্তি, তাই এন্ডোজেনিক হচ্ছে অন্তর্জাত কথাটি এসছে। পৃথিবীর ভূ অভ্যন্তরে উৎপন্ন ধীর এবং আকস্মিক শক্তি যে প্রক্রিয়া উলম্ব বা অনুভূমিকভাবে প্রযুক্ত হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া আমরা বলে থাকি বা এন্ডোজেনিক প্রসেস বলে বলা হয়। এই প্রক্রিয়া
ভূমিরূপ মূলত উপরে উঠে যায় বা নিচে বসে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে অন্তর্জাত প্রক্রিয়ার এই বিষয়টি এইভাবে প্রভাব বিস্তার করে। অন্তর্জাত প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন শক্তির উৎস, ভূ অভ্যন্তরে চাপ এবং তাপের তারতম্যে যে পরিচলন স্রোত রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন শক্তি এখানে কাজ করে। কার্যকারিতা, এটি ধীরে এবং হঠাৎ কার্যকর হতে পারে। ফলাফল কী হয়? মহাদেশ, মহাসাগর এবং মহাদেশ ও মহাসাগরের শিলায় ভাঁজ, চ্যুতি, পর্বত, উপত্যকার সৃষ্টি হয়। ব্যাপ্তি, এটি বিস্তৃত অঞ্চল জুড়ে হতে পারে বা স্থানীয়ভাবেও হতে পারে। আর কার্যক্ষেত্র, পৃথিবীর অভ্যন্তরভাগে কার্যকরী থেকে এটি পৃথিবীর পৃষ্ঠদেশ পর্যন্ত তার প্রভাব বিস্তার করে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কাজ করে এবং পৃথিবীর বাইরেও কিন্তু এই প্রক্রিয়ার প্রভাব আমরা দেখতে পাই। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার এই যে অন্তর্জাত প্রক্রিয়া, এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা ভূগাঠনিক বিপর্যয় বা ধীর আলোড়ন, আর আকস্মিক আলোড়ন বা সাডেন মুভমেন্ট, ডায়াস্ট্রফিজিং এবং সাডেন মুভমেন্ট। ভূ অভ্যন্তরে উৎপন্ন শক্তির প্রভাবে দীর্ঘকাল ধরে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে এটাকেই ভূগাঠনিক বিপর্যয় বলা হয়। যেমন টারশারি যুগের পরবর্তী সময়ে পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বতমালাগুলোর যে সৃষ্টি হয়েছে এটি ডায়াস্ট্রফিজিমের ফলেই ঘটেছে। এটি 3 ভাগে বিভক্ত: ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন এবং ইউস্ট্যাটিক আলোড়ন। এই ভূগাঠনিক আলোড়ন সর্বাপেক্ষা অধিক দায়ী। এটি আবার দুভাগে বিভক্ত: একটি মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন। এই মহীভাবক আলোড়ন তোমরা পর্বত সৃষ্টির সময় পড়েছ। গ্রিক শব্দ এপিইরোস বা মহাদেশ এবং জেনেসিস শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি, তাই এপিইরোজনিক অর্থে মহাদেশ সৃষ্টিকে বলা যেতে পারে। এই ভূপৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উলম্বভাবে ধীরে ধীরে কাজ করে ভূপৃষ্ঠের উত্থান এবং নিমজ্জনের মাধ্যমে যে মহাসাগর এবং মহাদেশের সৃষ্টি হয়েছে এটাকেই মহীভাবক আলোড়ন বলে। এই আলোড়ন উলম্বভাবে কাজ করে, স্থানীয়ভাবে হতে পারে বা ব্যাপক অঞ্চল জুড়েও এর কার্যকর সৃষ্টি হয়। টান সৃষ্টি হয় এবং ভূমিভাগের নিচে বসে যায়, অনেক আবার উপরে উঠে আসে। এর ফলে স্তূপ পর্বত, চ্যুতি, মালভূমি, গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে। যেমন ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের সাতপুরা বিন্ধ, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি, রাইন নদীর উপত্যকা, নর্মদা নদীর উপত্যকা এইভাবে সৃষ্টি হয়েছে। এটি দুভাবে কাজ করে: একটি ঊর্ধ্বমুখী আলোড়ন এবং নিম্নমুখী আলোড়ন। ঊর্ধ্বমুখী আলোড়নের ফলে যেমন কলোরাডো মালভূমি তৈরি হয়েছে, আবার নিম্নমুখী আলোড়নের ফলে আমাদের ভারতবর্ষের কচ্ছের রণ সৃষ্টি হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গিরিজনী আলোড়ন বা ওরোজেনিক মুভমেন্ট। ওরস শব্দের অর্থ হচ্ছে পর্বত, তার জেনেসিস শব্দের অর্থ সৃষ্টি, তাই ওরোজেনিক অর্থে পর্বত সৃষ্টিকে বোঝানো হয়েছে। অনুভূমিকভাবে প্রযুক্ত ধীর আলোড়নের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় বলে একে গিরিজনী আলোড়ন বলে। স্পর্শক বরাবর এটি কাজ করে, অনুভূমিকভাবে কাজ করে আর অতি ধীরে সম্পন্ন হয়। টান এবং সংকোচনের দরুন প্রথমে পীড়ন সৃষ্টি হয়, তারপরে মাত্রা অতিক্রম করলে তা শিলাতে ভাঁজ পড়ে। গিরিজনী আলোড়ন সাধারণত মহাসাগরের তলদেশে ঘটে। এই আলোড়ন ভূত্বকের অনুভূমিক সরণ হয়। অগভীর পলি স্তরে ভাঁজ পড়ে উত্থানের কারণে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস, ভারতের হিমালয়, এই নবীন ভঙ্গিল পর্বতগুলি সবই কিন্তু গিরিজনী আলোড়নের ফলেই সৃষ্টি হয়েছে। এই আলোড়নের শিলায় সংনমন এবং টান সৃষ্টি হয়। পরস্পরের অভিমুখে অভিসারী বল এবং পরস্পরের বিপরীতে হলে সেটা প্রতিসারী বলের সৃষ্টি হয়। এই আলোড়ন উল্লেখযোগ্য। সমস্থিতিক আলোড়ন বা আইসোস্ট্যাটিক মুভমেন্ট। গ্রিক শব্দ আইসো মানে সাম্য, স্ট্যাটিক অর্থে অবস্থান। আইসোস্ট্যাটিক মানে সাম্য অবস্থায় এটিকে বোঝানো হয়। পৃথিবীর অভ্যন্তরে ভূমিরূপ তাদের উচ্চতা এবং অবস্থান অনুযায়ী সাম্য অবস্থা বজায় রেখেছে। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন ক্ষয়ীভবন, বরফের গলনে চাপ হ্রাস পেলে ভারসাম্য নষ্ট হয়, ফলে এই সাম্য অবস্থায় ফিরে আসতে ভূত্বকের যে আলোড়ন সৃষ্টি হয় সেটাই হচ্ছে সমস্থিতিক আলোড়ন। উদাহরণ যেমন কানাডা, সাইবেরিয়া, স্ক্যান্ডিনেভিয়া এই অঞ্চলে প্লেস্টোসিন যুগের বরফ গলে যাওয়ার ফলে চাপ হ্রাস পায়, তখন এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আবার হিমালয়ে সাম্প্রতিক উচ্চতা বৃদ্ধিও এই সমস্থিতিক আলোড়নের কিন্তু উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। এবার আসি ইউস্ট্যাটিক আলোড়ন। এই আলোড়ন সমুদ্রবক্ষের তলদেশের উত্থান এবং পতনের সাথে সম্পর্কিত। যেমন সমুদ্রবক্ষের প্রসারণ ঘটলে সমুদ্রের জলতল হ্রাস পায়, আবার সমুদ্রবক্ষের সংকোচন ঘটলে সমুদ্রের জলতল বৃদ্ধি পায়। এই আলোড়নকে ইউস্ট্যাটিক আলোড়ন বলা হয়। এই আলোড়ন 3টি কারণে ঘটতে পারে। একটা হচ্ছে প্রতিসারী পাত সঞ্চালন ঘটলে সমুদ্রবক্ষ সম্প্রসারিত হয়, বড় হয়ে যায়, তখন জলতল নেমে যায়। আর অভিসারিতে কাছাকাছি সংকুচিত হলে জলতল বৃদ্ধি পায়।
আর ভিন্ন জলবায়ুর আগমন ঘটলে, যেমন শীতল জলবায়ুর আগমনে সমুদ্র জলতলের হ্রাস পাওয়া, উষ্ণ আর্দ্র জলবায়ুর আগমনে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায়, এই বিষয়গুলি হচ্ছে ইওস্ট্যাটিক আলোড়নের উদাহরণ। এবার আসি আকস্মিক আলোড়ন। ভাগগুলোকে একটু খেয়াল রাখবে। অন্তর্জাত প্রক্রিয়ার দুটি ভাগের একটি ভূগাঠনিক বিপর্যয় বা ধীর আলোড়ন ছিল, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে আকস্মিক আলোড়ন বা সাডেন মুভমেন্ট। ভূ অভ্যন্তর উৎপন্ন শক্তির প্রভাবে স্বল্প সময়ের মধ্যে ভূমিরূপের পরিবর্তন ঘটলে সেটিকে আকস্মিক আলোড়ন বলা হয়। এটি সাধারণত ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ফলেই ঘটে থাকে। ভূত্বকের টান এবং সংকোচনের জন্য শিলায় পীড়ন সৃষ্টি হয়। ভূত্বকের শিলার পীড়নের ফলে এই যে শক্তি সঞ্চয় ঘটে তা হঠাৎ মুক্ত হলে আকস্মিকভাবে বা ক্ষণস্থায়ী কম্পনের সৃষ্টি হয়। এটিকেই সাধারণত আমরা ভূমিকম্প বলি। আর হঠাৎ ভূত্বকে অস্থিরতা সৃষ্টি হলে ভূ অভ্যন্তরীণ গলিত ম্যাগমা বাইরে বেরিয়ে এলে তখন তাকে আমরা অগ্ন্যুৎগম বলি। তাহলে যে জায়গাগুলো বুঝতে পারবে না, দরকার হলে ভিডিওটিকে থামিয়ে লিখে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে, অর্থাৎ এই ভিডিওরই পরের পর্বে আবার দেখা হবে। দ্বিতীয় ভাগ নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো। ধন্যবাদ।